সারাদিন খেয়ে দিয়ে ইফতার করার মতো এরকম ভণ্ডামি কেন? এটা তো লোককে প্রতারিত করা, যে আমি রোজা করছি না তো গিয়ে ইফতারে বসে যাচ্ছি, মাথায় ঘোমটা দিয়ে আমি তাদের জোগাড় করা খাবার টাবার খেয়ে নিলাম আর ইফতার হয়ে গেল। রোজাই করলাম না তো ইফতার হবে কী করে? ফুরফুরার প্রভাব রাজ্যের মুসলমানদের মধ্যে এমন কিছু আছে আমার মনে হয় না, যাতে করে ওখানে গিয়ে রোজা না করে রোজা খুললে মুসলমানরা তাকে ভোট দিয়ে দেবে, আমার মনে হয় না। যিনি রোজা রাখেনই না তার ইফতার কিসের? তার তো ইফতার হতে পারে না। ইফতার পার্টির নাম করে যেটা হচ্ছে সেগুলো পুরোপুরি রাজনীতি। এর মধ্যে ধর্ম নাই, পুরোপুরি রাজনীতি আছে। ওবিসির যে হাইকোর্ট বাতিল করেছে তার ফলে নিয়োগ বন্ধের কোনো আদেশ নেই, এটা যে তিনি বলছেন রাজনীতি করার জন্যে, মুসলমানদের ভোট পাওয়ার জন্যে, এটা লোকের সাবধান হওয়া উচিত। অর্থাৎ নিয়মটা যখন খুব নির্দিষ্ট, তখন তারা ডেথ সার্টিফিকেট কেন পাচ্ছেন না সেটা আমি বুঝতে পারছি না। তাদের যে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন, যারা মনে করেন যে রোজা রাখাটা তাদের ধর্মের দিক থেকে কর্তব্য, যারা ওই সূর্য ওঠার আগে ভোর রাতে উঠে সেহেরি করেন এবং সিদ্ধান্ত নেন, আরবি ভাষায় যেটাকে নিয়ত করা বলা হয়, নিয়ত শব্দটা বাংলাতে ব্যবহৃত হয়, যে তখন সেটা নিয়ত করেন যে আমি এই রোজা রাখছি, তারা যখন রোজাটা ভঙ্গ করেন তখন ইফতার করেন। তো যিনি রোজা রাখাতে বিশ্বাসই করেন না, যিনি রোজা রাখেন না, তিনি ইফতার পার্টিতে কাউকে ডাকতে পারেন না। যিনি রোজা করেন না তিনি ইফতার পার্টিতে যেতেও পারেন না, এটাই স্বাভাবিক। কিন্তু ইফতার পার্টির নাম করে যেটা হচ্ছে সেগুলো পুরোপুরি রাজনীতি। এর মধ্যে ধর্ম নাই, পুরোপুরি রাজনীতি আছে। ধর্মের নামটা শুধু ব্যবহার করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। দেখুন, আমাদের এই যে রাষ্ট্র কাঠামো এখানে, এটা সেকুলার। সেখানে যে কোনো লোক তার ব্যক্তিগত ধর্ম পালন করতে পারে, কিন্তু রাষ্ট্র কোনো ধর্মের জন্য কোনো ব্যয় করবে না, বা রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে যাবে না, বিপক্ষেও যাবে না। তো তিনি তো নিজে থেকে ঘোষণা করেন যে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছেন। তো সেখানে দাঁড়িয়ে তাদের ধর্মে এরকম করে রোজা রাখা এবং ইফতার করার কোনো বিধান আছে বলে আমার জানা নেই। হতে পারে যে আমি এটা জানি না, যদি আপনারা জেনে আমাকে জানান তাহলে আমার এটা জানা হবে। তাদের যখন রোজা রাখারই নিয়ম নাই, তিনি রোজা রাখেনও না, সারাদিন খেয়ে দিয়ে ইফতার করার মতো এরকম ভণ্ডামি কেন? এটা তো লোককে প্রতারিত করা, যে আমি রোজা করছি না তো গিয়ে ইফতারে বসে যাচ্ছি, মাথায় ঘোমটা দিয়ে আমি তাদের জোগাড় করা খাবার টাবার খেয়ে নিলাম আর ইফতার হয়ে গেল। রোজাই করলাম না তো ইফতার হবে কী করে? এটা প্রতারণা ছাড়া আর কিচ্ছু না, এবং এটা সাধারণ মুসলমানদের এর থেকে দূরে থাকা উচিত। যে ওবিসির জন্য নিয়োগ আটকে আছে কেন? হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে, সেখানে তাদের বক্তব্য যে আমাদের দেশের যে আইন আছে সেখানে কোনো ধর্মের বা বর্ণের ভিত্তিতে রিজার্ভেশন থাকবে না, যেটা এসসি এসটিদের জন্য বলে দেওয়া আছে সংবিধানে নির্দিষ্ট করে। তার বাইরে ওবিসিদের জন্য যদি রিজার্ভেশন হতে হয় তাহলে তারা যে এডুকেশনালি ব্যাকওয়ার্ড এবং আদারওয়াইজ প্রতিষ্ঠার দিক দিয়ে ব্যাকওয়ার্ড, এটা দেখাতে হবে। তো এই ওবিসি ডিক্লেয়ার করার আগে সেরকম একটা সমীক্ষা করে যদি করা হতো তাহলে হাইকোর্ট এটা বাতিল করতে পারত না, কিন্তু সেটা না করে করা হয়েছে। তো সেটা যখন করা হয়েছে সঙ্গে সঙ্গে তারা এরকম একটা সমীক্ষা করে যদি তাদেরকে ওবিসি ঘোষণা করতেন তাহলেও কোনো অসুবিধা হতো না। এবং হাইকোর্ট যে বলেছে, তারা এটা বলেনি যে তোমরা নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে রাখো, শুধুমাত্র এটুকু হবে যে যাদের ওবিসি হওয়া থেকে বাতিল করা হয়েছে তারা ওবিসি হওয়ার সুযোগ পাবেন না। কিন্তু ওবিসি হয়ে যে খুব বেশি সুযোগ পান এরকমও তো নয়, কারণ আমাদের রাজ্যে যে জনসংখ্যা তার মধ্যে শিডিউল কাস্ট, তাদের জন্যে
এবং শিডিউল ট্রাইবসদের জন্যে 28% বেশি সেখানে চলে যায়। 50% কমে যে আমাদের রিজার্ভেশনের মাত্র 17% শুধু ওবিসিদের জন্য আছে। কিন্তু মুসলমান যারা আছেন তাদের শতাংশ তো 27-এর উপরে। তারপরে হিন্দুদের মধ্যে যারা ওবিসি আছেন তাদের সংখ্যাও তো এসসি এসটি এবং এই ব্রাহ্মণ এদেরকে বাদ দিয়ে দিলে সমস্তটা চলে আসছে। তাহলে তাদের শতাংশ 50%-এর অনেক উপরে। অর্থাৎ তাদের যদি আপনি 17% রিজার্ভেশন দেন এবং নিয়োগের সময় এরকম ব্যবস্থা করেন যে তারা যে নম্বর পাচ্ছে তার ভিতরে তারা জেনারেল হিসেবে যাতে না যেতে পারে, তাদেরকে এরকমভাবে নম্বর দেয় যে তাদের ওবিসি হিসেবেই চাকরি পেতে হবে, তাহলে তো তাদের জেনারেল থাকলে যতটা চাকরি তারা পেতে পারতেন তার থেকে কম চাকরি পাচ্ছে। তো অতএব তাদেরকে ওবিসি করেও তাদের কোনো উপকার হয়নি এবং তাদের যে ওবিসি যে হাইকোর্ট বাতিল করেছে তার ফলে নিয়োগ বন্ধের কোনো আদেশ নেই। এটা যে তিনি বলছেন রাজনীতি করার জন্যে, মুসলমানদের ভোট পাওয়ার জন্যে, এটা লোকের সাবধান হওয়া উচিত। সমীক্ষা করা হবে, যারা সমীক্ষা করবেন তারা যদি সঠিকভাবে সমীক্ষা করেন তাহলে যাদেরকে ওবিসি আগে ঘোষণা করা হয়েছিল তাদের সকলেই ওবিসি হবেন এরকম তো বলা যায় না। কেউ কেউ হতে পারেন, কেউ বাদ যেতে পারেন। আবার তখন যাদেরকে ওবিসি করা হয়নি তাদের কেউ কেউ ওবিসি হয়ে যেতে পারেন। অতএব আগে যে অর্ডার হয়েছিল সমীক্ষার পরে সেই অর্ডারই হুবহু থাকবে এরকম হওয়ার সম্ভাবনা কম। দেখুন, ডেথ সার্টিফিকেটের ব্যাপারে আমাদের রাজ্যের যে নিয়ম আছে যে ধরুন কেউ যদি কলকাতায় মারা যায়, কলকাতায় তার দাহ করা হয় বা কবর দেওয়া হয়, মানে সমাধিস্থ করা হয়, তাহলে সে এই কলকাতা কর্পোরেশন থেকে এসে ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে। কিন্তু কেউ এখানে মারা গিয়েছে, বাইরের কোনো স্থানীয় সরকার, যে আপনি নির্দিষ্ট যে ক্ষেত্রে বলছেন সেটা একটা পৌরসভার শ্মশানে দেওয়া হয়েছে এরকম, তো সেক্ষেত্রে আমি যতটা জানতে পেরেছিলাম যে ওই শ্মশান থেকে যে তাকে যে ক্রিমেশন করা হলো তার একটা সার্টিফিকেট শ্মশান দেবে। সেই সার্টিফিকেট নিয়ে গেলে যেখানে তাদের বাড়ি, সেই বাড়ির যে স্থানীয় সরকার, অর্থাৎ যদি পৌরসভা হয় তাহলে পৌরসভা, কর্পোরেশন হলে কর্পোরেশন, আর যদি পঞ্চায়েত তাহলে সেই পঞ্চায়েত তাকে ডেথ সার্টিফিকেট দেবে। অর্থাৎ নিয়মটা যখন খুব নির্দিষ্ট, তখন তারা ডেথ সার্টিফিকেট কেন পাচ্ছেন না সেটা আমি বুঝতে পারছি না। তাদের ডেথ পেতে যখন এখানে হাসপাতাল থেকে তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, শ্মশানে দাহ করা হয়েছে, নিশ্চয়ই তারা একটা দাহ করার জন্য সার্টিফিকেট দেবেন, তাহলে ডেথ সার্টিফিকেট পেতে তো অসুবিধা হওয়ার কথা নয়। দেখুন, মুখ্যমন্ত্রী যদি নিরপেক্ষ হতেন, সৎ হতেন, তাহলে এরকমটা ঘটতে পারত না। এবং দেখুন, মুখ্যমন্ত্রী শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তো তিনি যে স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রীর অধীনে যে প্রিন্সিপাল এমএসভিপি, তারা তার বাবা মাকে খবর দিয়েছে যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তিনি যে পুলিশ মন্ত্রী, সেই পুলিশের ফাঁড়ি যেটা আরজি করে আছে, সেখান থেকে থানায় জানানো হচ্ছে একজন মহিলা ডাক্তার আত্মহত্যা করেছে। তো তিনি প্রথম থেকে চাইছিলেন যে ধর্ষণ এবং খুনের মামলাটা ধামাচাপা পড়ুক এবং এটাকে আত্মহত্যা বলে চালানো হোক। এটা তার বাবা মা এবং তাদের সঙ্গে জুনিয়র ডাক্তার আন্দোলন করার ফলে সম্ভব হয়নি। তো তিনি তো এত সৎ ব্যক্তি যদি হতেন তাহলে তো এরকম ঘটতো না। ফলে তিনি যে অপকর্মটা করছিলেন, অপরাধটা ধামাচাপা দিতে চাইছিলেন, এই বাবা মার জন্যে, জুনিয়র ডাক্তারদের জন্য তিনি সকলের সামনে তার যে মুখোশ সেটা খুলে পড়েছে। অতএব তিনি তাদের প্রতি কী পরিমাণ সন্তুষ্ট আপনি জানেন। অতএব আপনার বুঝতে অসুবিধার কথা নয় যে তারা যাতে ডেথ সার্টিফিকেট পান তার জন্য কিছু কেন করছেন না। দেখুন, রাজনৈতিক নেতারা যেসব কথাবার্তা বলেন সেগুলো আইন মেনে, মানে এমন কোনো কথা বলা উচিত নয় যার ফলে আইন লঙ্ঘিত হয়, এবং সৌজন্য দেখিয়ে বলা উচিত। তো এইটা যারা করছেন না, আমি বলবো তারা রাজনীতির যে একটা প্রাঙ্গণ সেটাকে কলুষিত করছেন। এটা না করলেই ভালো হয়। কারণ আমি একটা নীতিতে বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর কথা বলছেন
তাদের উভয় দলই আমাদের দেশের যে সেকুলার ধারণা তাতে বিশ্বাস করেন এবং তাদের পার্টির যে সংবিধান আছে সেখানে তারা সেটা গ্রহণও করেছেন। এবং আপনি জানেন যে আমাদের দেশের সংবিধানের বিপক্ষে যায় এরকম কোনো নীতি নিয়ে কোনো পার্টি গঠন করলে তাকে ইলেকশন কমিশন স্বীকৃতি দেয় না। তো তাহলে এনারা তো সংবিধানের নিয়মগুলো মেনে নিয়ে পার্টি তৈরি করেছেন, অতএব পার্টির নেতাদের সংবিধানের বিরুদ্ধে যায় এরকম কোনো কথা বলা উচিত নয়। তো এটা কোনো রাজনৈতিক নেতা যদি বলেন যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের একটা নির্দিষ্ট দলের বিধায়কদের তুলে ফেলে দেবেন, সেটাও বেআইনি, আইন বিরুদ্ধ। এবং অন্য কেউ যদি বলেন যে তাকে ঠুসে দেবো বা আমি এখানে ঢুকতে দেবো না, সেটাও আইন বিরুদ্ধ। উভয় পক্ষেরই সংযত হওয়া উচিত বলে আমি মনে করি। ইফতার পার্টিটা আমি বলেছি ধর্মের ব্যাপার নয়, ধর্মের নাম করে রাজনীতি। তো যে পীরজাদা অন্য রাজনীতি করেন তিনি অন্য দলের রাজনীতি যেটা হচ্ছে সেখানে আসেন কি করে? না আসাটাই স্বাভাবিক। আর ফুরফুরার প্রভাব রাজ্যের মুসলমানদের মধ্যে এমন কিছু আছে আমার মনে হয় না, যাতে করে ওখানে গিয়ে রোজা না করে রোজা খুললে মুসলমানরা তাকে ভোট দিয়ে দেবে, আমার মনে হয় না।